আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা, শুভরাত্রি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? যদি দেখা যায় একটু জানাও। তারপরে আমরা আমাদের প্রশ্নগুলো সমস্যার সমাধান করব। একটু আমাকে জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? আজকে আমি ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সবগুলো ক্লাসেরই আম স স সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রশ্নগুলো থেকে আলোচনা করব। আশা করি তোমাদের উপকার হবে। আচ্ছা, এখানে যারা আছো অনেকেই লিখছো ৯ম শ্রেণী চাই, ৭ম শ্রেণী চাই। ইনশাআল্লাহ সবগুলোই চেষ্টা করব। তো তোমরা একটু জয়েন হয়ে নাও। কেমন? আচ্ছা, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। তাহলে আমরা শুরু করছি। তো আমি ১ম এ শুরু করতে চাই ৬ষ্ঠ শ্রেণী থেকে। ৬ষ্ঠ শ্রেণীর আগামীকালকে যে মূল্যায়ন হচ্ছে সেটা হচ্ছে বাংলা। ৬ষ্ঠ শ্রেণী, ৭ম এবং ৮ম শ্রেণী এবং ৯ম শ্রেণী। তো আমি ১ম এ তো একটু আ একজনের প্রশ্ন আচ্ছা দেখি কে আছে আমার সাথে? এখানে আছে ময়না, লাবিবা, তারপরে আছে তোহা, আশা করি সামিয়া আছে। তারপরে বৌদি এমডি বদিউল আলম। তো আমি আসলে বদিউল আলম। তারপরে হচ্ছে ৯ম শ্রেণী চাই। তারপর হচ্ছে সেতু আক্তার, আ ৭ম শ্রেণী চাই, মিথিলা আছো। তারপরে আশাকুর রহমান সামিয়া। আম এরপরে রেক্সা ওকে। তারপর হচ্ছে ৯ম শ্রেণীর যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটি কি ঠিক কিনা? আসলে সেটা আমিও তো বলতে পারব না যে সঠিক ঠিক কিনা। তবে মনে হচ্ছে 90% সঠিক এটা। ফাবিহা চৌধুরী, তারপরে রিয়া আক্তার স্পষ্ট শোনা যাচ্ছে। তারপর ফাবিহা চৌধুরী আছে, কথা শোনা যাচ্ছে আর দেখাও যাচ্ছে। আ তাসমিম, তারপর হচ্ছে সাহিব চৌধুরী, তারপর হচ্ছে আশামণি এবং লাবিবা। ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। অনেক, অনেক ধন্যবাদ। তো আশা করছি তোমরা সাথে থাকবে এবং আমাকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন করবা। আর এখানে যারা আছো তোমরা যদি তোমাদের ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণী যে থাকুক না কেন, তোমাদের যদি কেউ থাকে তাদেরকে বলতে পারো। XYT গেমিং জেট, আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ, আমি প্রতিবন্ধী। আমি কথা বলতে পারি না। এই যে দেখতেও পারি না। কেমন? আ তো তোমাদের জন্য এই ধরনের কিছু মানুষের জন্যই না আসলে শিক্ষার অবক্ষয় হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে আমি যে প্রতিবন্ধী এটা বোঝার জন্য। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। হচ্ছে ৭ম শ্রেণী, ৬ষ্ঠ শ্রেণী। তোমরা যারা ৬ষ্ঠ শ্রেণীতে আছো একটু দেখে নাও। আমি স্ক্রিন বড় করছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ নমুনা যে প্রশ্নটা হচ্ছে, এখানে বলা হয়েছে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে। প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। তবে আজকের সমস্ত আলাপি ও কাজে পরিমিত ভাষা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে পরিমিত ভাষা মানে হচ্ছে শুদ্ধ ভাষাগুলো ব্যবহার করতে হবে। বইয়ের ভাষা। শুদ্ধ ভাষা বলতে এখানে বইয়ের ভাষাকে বোঝানো হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা, আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠার সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠানে আয়োজন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তো আশা করি এই যে এটা আছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে যে প্রতিষ্ঠা বার্ষিকী আছে, সে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে এক অংশে ২ টি অংশ থাকবে। একটি অংশ থাকবে আলোচনা সভা, আবার আরেকটি অংশ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনা বলতে এখানে নৃত্য, নাচ, গান, সংগীত প্রভৃতি। আর আলোচনা সভা হবে যে বিদ্যালয়ের শুরু থেকে শেষ এখন পর্যন্ত তাদের কর্মযজ্ঞ কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে বিদ্যালয়টা আজকে এইখানে এসে দাঁড়িয়েছে। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, এখন বিদ্যালয় কতটা চড়াই-উতরাই পার করে আজকে এই অবস্থানে এসেছে এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
আলোচনার পর থাকবে বিদ্যালয় শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা। বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠানে আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। এই যে কথাগুলো এখানে বলা হলো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। জোড়ায় আলোচনা মানে একটা জোড়া কাজ। তোমাদেরকে আগে কিন্তু বলা হয়েছিল তোমাদের ৩ ধরনের কাজ থাকবে। একক কাজ, দলীয় কাজ, জোড়ায় কাজ। তো এটা হচ্ছে জোড়ায় কাজ। ২ জন করে এই অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। আচ্ছা, এখানে যারা আছো আমরা এখানে যেহেতু আমরা একটা এডুকেশনাল পারপোজ এ আছি, সো দ্যাট আমরা আমাদের ভাষা আ তারপরে আমাদের যে আচরণ, ক্যারেক্টার আছে সেটা আমরা সংযত রাখবো। কেমন? আর তোমরা যারা আছো এই যে আছো একটু তোমাদের যে কোয়েশ্চেন গুলো থাকবে, কোয়েশ্চেন গুলো লিখে রাখবা। আমি আ চেষ্টা করব যথাসম্ভব উত্তর দেওয়ার জন্য। তো তার আগে আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে আমি প্রথমত তোমাদের যে প্রশ্নগুলো আছে আমি প্রশ্নগুলো আগে দেখাই। প্রত্যেকটা প্রশ্ন আমি ৫ মিনিট করে তোমাদের স্ক্রিনে রাখবো এবং দেখার পরে তোমরা ওই প্রশ্ন নিয়ে তোমাদের যে সমস্যা আছে সমস্যাগুলো আমাকে এখানে প্রশ্ন করবা এবং তারপর আমি উত্তর দেব। তো প্রথমে তো আমি দেখাচ্ছি ৬ষ্ঠ শ্রেণী। একটু তোমরা আগে দেখে নাও আর আলোচনা করব। একদম যারা ৬ষ্ঠ শ্রেণী আছো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একবার দেখো। দেখার পরে আমি এই প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। প্রথমে ষষ্ঠ শ্রেণী থেকে দেখাবো, তারপর সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী। এবং তোমরা দেখার পরে তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাকে প্রশ্ন কমেন্টে জানাবো, আমি উত্তর দেব এবং এই পুরো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি সেশনটা অনেক বড় হবে, বড় হলেও প্রত্যেকের সাথে থাকবে। দেখো ষষ্ঠ শ্রেণীতে আছে তোমাদেরকে অনুচ্ছেদ লিখতে হবে এবং অনুচ্ছেদটা সম্ভবত লিখতে হবে তোমার বিদ্যালয় সম্পর্কে। এখানে যেটা আছে শব্দটি কোন শ্রেণীর? আঁকো তোমার অনুচ্ছেদ থেকে ৫ টি শব্দ নিচের ছকে বাম কলামে লেখো। শব্দগুলো কোন শ্রেণীর তার ডান কলামে লেখো। তোমরা যারা এটা দেখছো এবং তোমাদের বাংলা বইটা সাথে নাও। সাথে নেওয়ার পরে তোমরা একটু দেখো যে কি উত্তর লিখতে হবে, কি করতে হবে। কেমন? আমি আরো একবার দেখাই দিচ্ছি। তোমরা একটু দেখে নাও তারপরে কেমন? এটা গেল এখন আমি যেটা দেখাবো দেখা যায় না। হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে পারেন। আপনি চাইলে শেয়ার করতে পারেন।
আচ্ছা, আমি যখন এটা তো সরাসরি ছাড়বার থেকে স্ক্রিন শেয়ার করি। না তো তখন হয় কি একটু এটা ব্ল্যাক হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। এখন দেখাবো ৭ম শ্রেণী। এটা হচ্ছে ৭ম শ্রেণীর জন্য। তোমরা যারা ৭ম শ্রেণীর শিক্ষার্থী আছো একটু দেখে নাও। এখানে তোমাদের কিন্তু একটা দেওয়া অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি। তোমাদের যেহেতু এটা ইসলাম শিক্ষা ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীর জন্য যেটা আছে তোমাদের কিছু কিন্তু নির্দেশনা দেওয়া আছে এবং সেই নির্দেশনাগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি। ষান্মাসিক সামাজিক মূল্যায়নের যে নির্দেশনা আছে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসব পরিকল্পনা তৈরি করা। তোমরা একটু প্রশ্নটা দেখে নাও। প্রশ্ন দেখার পরে তোমরা কমেন্টে জানাও। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? কোনটা আচ্ছা দেখাবো। প্রত্যেকটা আবার দেখাবো একটু ওয়েট করো প্রত্যেকটা টপিকস দেখানো হবে। ৭ম শ্রেণীটা একটু দেখো আবার। দেখো ৭ম শ্রেণীতে কিন্তু ৪ টা কাজ, মাত্র ৪ টা কাজ রয়েছে ইসলাম শিক্ষায়। এই ৪ টা কাজ নিয়ে তোমাদের কাজ করতে হবে। আগামীকাল কিন্তু ৭ম শ্রেণী তোমরা যারা আছো, আম তোমরা কি জানো যে আগামীকালকে বই নিতে হবে কিনা? একটু জানাও তো দেখি। কি জানো যে বই নিতে হবে নাকি নিতে হবে না? একটু জানাও তো যে আগামীকালকে বই নিতে হবে কিনা? দেখি কার আছে জানা? তারপর একটু বলে দেই যারা ৬ষ্ঠ শ্রেণীর আছো আগামীকালকে বাংলা, আগামীকাল অবশ্যই বই নিয়ে যেতে হবে ৬ষ্ঠ শ্রেণীর জন্য। যারা ৯ম শ্রেণীতে আছো তাদেরকে অবশ্যই আগামীকালকে ৯ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই নিয়ে যেতে হবে। আর জীবন ও জীবিকার বইয়ের কথা এখানে উল্লেখ করা হয়নি। তবে জীবন ও জীবিকার বইটাও কিন্তু নিয়ে যাবে। কেমন? হ্যাঁ, আপন বলছো আমি নুসরাত। হ্যাঁ, নুসরাত আমি বুঝতে পেরেছি। আচ্ছা আমি একটু বলি তাহলে আগামীকালকে যারা ৬ষ্ঠ শ্রেণীর আছো তোমরা তোমাদের বাংলা বই নিয়ে যাবে, ৭ম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে যাবে, হিন্দু ধর্ম থাকলে হিন্দু ধর্ম বই নিয়ে যাবে এবং যারা ৯ম শ্রেণীতে আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই নিয়ে যাবে। ৮ম শ্রেণীর যে জীবন ও জীবিকা রয়েছে সে সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া নেই। তোমরা তোমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্ট থেকে আমরা দেখে নেব যে বই নিতে হবে কিনা। কেমন? হ্যাঁ, সিলেটে বন্যা চলছে সেটা তো সারা বাংলাদেশের মানুষ জানছে এবং আজকে আ ন নোয়াখালীর ওদিকেও কিছু জায়গায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। হ্যাঁ, ৯ম শ্রেণীর কোয়েশ্চেনস দেওয়া হবে। প্রত্যেক ক্লাসেরটাই দেওয়া হবে। শুধু ৯ম শ্রেণীর না, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম প্রত্যেকটাই দেওয়া হবে। আচ্ছা দেখো ৭ম শ্রেণীর যে প্রশ্ন আছে এটা দেখো। আমরা এটা দেখার পরে তোমাদের যার যে কোয়েশ্চেন আছে প্রশ্ন দেখার পরে সেই কোয়েশ্চেনস টা বলবা এবং তারপরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন?
এবার দেখো জীবন ও জীবিকা ৮ম শ্রেণী। একটু খেয়াল করো জীবন ও জীবিকা আমি একটু বলি তোমাদের কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে, হ্যাঁ? এই প্রজেক্ট গুলো করতে হবে। এখানে দেখো একটু খেয়াল করো। তোমাদের যদিও ৫ ঘন্টা সময় করা থাকবে তবে তোমরা স্কুলের শিক্ষক এবং তোমাদের কাজের উপর ডিপেন্ড করে ৫ ঘন্টার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। তবে একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে প্রত্যেক ক্লাসেই কিন্তু যেকোনো একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য বলা হয়েছে। সেটা কিন্তু করতে হবে। তো এরপরে হচ্ছে আচ্ছা এরপরে আমরা দেখি ৯ম শ্রেণীর, হ্যাঁ? এটা হচ্ছে ৯ম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪। হয়তো এই মুহূর্তে তোমাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আসছে। ব্ল্যাকের পরে কিন্তু আবার ক্লিয়ার হয়ে যাবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৯ম শ্রেণী। আমরা এখান থেকে একটু শুরু করি। দেখাই। তোমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা। তোমাদের ৩ টা প্রজেক্ট আছে। প্রজেক্টগুলো একটু দেখে নাও। নবম শ্রেণী তোমাদের জন্য কিন্তু বোর্ড বইটা মাস্ট বি নিয়ে যেতে হবে। দেখো এখানে কিন্তু মেনশন করা আছে এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ৬-৭ নং পৃষ্ঠায় পাবো। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি। তোমাদের যে বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ের ৬ এবং ৭ নং পৃষ্ঠায় কিন্তু একটা তথ্য দেওয়া আছে। সেই তথ্য অনুযায়ী কিন্তু তোমাদেরকে এই কাজটা করতে হবে। তো সেজন্য তোমাদের কিন্তু অবশ্যই ইতিহাস সামাজিক বিজ্ঞান বইটা স্কুলে নিয়ে যেতে হবে। এটাই একক কাজের প্রশ্ন আমি এখান থেকে ইন্ডিকেট করে দিব। কোনটা একক কাজ আর কোনটা দলীয় কাজ, কোনটা গ্রুপ কাজ সবগুলো আমি এখন দিয়ে দেব। আচ্ছা এবার নবম শ্রেণীর কি গ্রুপ ভেদে হবে? আমি তোমাদেরকে সবার জন্য একটা কথা বলি। তোমাদের যে এই মূল্যায়ন পত্র তৈরি করা হয়েছে, এটা হচ্ছে ইতিহাস ও সমাজ বিজ্ঞানের প্রতিবেদন লেখার নিয়মটা দেখিয়ে দেব। হ্যাঁ, দেখিয়ে দেব। আচ্ছা এবার একটু আমি বলি। এখন মেবি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে তোমাদের সাথে একটু ব্রিফ করি। সেই ব্রিফটা হচ্ছে যে, আমরা জানি ইতিমধ্যে আমাদের পরীক্ষার সময় হচ্ছে ৫ ঘন্টা। পরীক্ষা না, মূল্যায়ন। তোমরা একটু যদি বলি, তোমাদের কাছে এই প্রশ্নগুলো একটু কঠিন মনে হতে পারে বা একটু আনইজি ফিল করতে পারো। যেটাই হোক না কেন, আ আমি তোমাদের সাথে এই সম্পর্কে একটু ডিটেইলস করি। যারা ৬ষ্ঠ শ্রেণীতে আছে এবছর এবং যারা ৯ম শ্রেণীতে আছে, তাদের জন্য এই মূল্যায়নটা একটু নতুন এবং যারা ৭ম এবং ৮ম শ্রেণীতে আছে, তাদের জন্য পুরাতন হলো গত বছর যেরকম আ প্রশ্ন হয়েছিল ঠিক সেরকম কিন্তু এবছর হয়নি। এবছর প্রশ্নটা একটু অন্য কাঠামো হয়েছে। এবছর যে প্রশ্নটা হয়েছে এটাকে আসলে মূল্যায়ন বলা হয়।
মূল্যায়ন পত্র বলা হয়। এটা হচ্ছে একটি মূল্যায়ন পত্র। মূল্যায়ন পত্র মানে হচ্ছে তোমাকে আগে যেটা প্রশ্ন ছিল এটা হচ্ছে এখন মূল্যায়ন। তবে মূল্যায়নের ক্যাটাগরিটা একটু পরিবর্তন হয়ে গেছে। তো আমি প্রথমে তো শুরু করব নবম শ্রেণীরটা দিয়ে। নবম শ্রেণী তারপরে সবগুলোই দেখাবো একটা একটা করে। তবে নবম শ্রেণীটা একটু আগে দেখাই। এখানে নবম শ্রেণী দেখছি চাহিদা বেশি। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী। শিক্ষার্থী তোমাদের জন্য যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো। মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। তো আজকের এই যে কাজ এখানে সম্পূর্ণই তোমার কেন্দ্রিক। তুমি তোমার পরিবার এবং তোমার সমাজ নিয়ে। পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই পেজ প্রজেক্টটিতে আমরা 3টি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়ায় করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। সবশেষ নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করব। এটা হচ্ছে আজকে আগামীকালকে যখন তোমরা মূল্যায়নে অংশগ্রহণ করার জন্য তোমরা যখন শ্রেণীকক্ষে প্রবেশ হবে এবং তারপর তোমাদের যে কাজগুলো রয়েছে সে কাজগুলো। এখন যেটা আছে এখানে একটু বলি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার যে প্রজেক্ট রয়েছে সে প্রজেক্টের পরিবার সমাজে তোমার ভূমিকা কি আছে। আমি আবার বলছি প্রত্যেকটা শ্রেণীটাই কিন্তু এখানে দেখানো হবে। তো কেউ আপসেট হয়ে না যে আমাদেরটা দেখানো হবে না বা আমাদেরটা দেখানো হবে না। আর এরপরে কিন্তু তোমরা এটা চাইলে আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলই আলাদা আলাদা করে পাবে। কেমন? আচ্ছা, পরিবার এবং সমাজে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো। এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে এবং পরবর্তীতে আমরা আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন জানবো। আর এটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সামাজিক বিজ্ঞান ও ইতিহাস। হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর একটা কোশ্চেন সেটা হচ্ছে যে সরঞ্জামগুলো তো স্কুল থেকে দিবে। তাহলে তোমরা কি নিয়ে যাবে? তোমরা প্রত্যেকে আমি বলি যেহেতু স্কুলে অনেক স্টুডেন্ট থাকবে এবং স্কুল যেটা সরবরাহ করবে প্রত্যেক ক্লাসে কিন্তু সরবরাহ করবে। এইখানে যেটা বলা হয়েছে আমি একটু তোমাদের সাথে বলি। প্রথমত হচ্ছে 20 জন শিক্ষার্থীর জন্য 1 জন শিক্ষক নেওয়া হবে। সেখানে 20 জন শিক্ষার্থী, 1টি ক্লাসরুম এবং 1 জন শিক্ষক। যদিও এটা আমাদের সরকারি নির্দেশনা কিন্তু হ্যাঁ, খ নাম্বারটা বুঝিয়ে দেওয়া হবে। একটা বিদ্যালয়ে কিন্তু অনেক শিক্ষার্থী থাকে। যেমন গ্রামের স্কুলগুলোতে যদিও আমরা জানি যে নতুন কারিকুলামে 55 জনের বেশি শিক্ষার্থী থাকে না। কিন্তু আমরা যারা গ্রামের স্কুলগুলোতে আছি, গ্রামের স্কুলগুলো যদি তোমরা দেখো তাহলে একটা শাখায় কিন্তু 100+ স্টুডেন্ট থাকে। কিন্তু সরকারি নির্দেশনা এবং সেখানে কিন্তু ক্লাসরুমের সংকট রয়েছে এবং আমরা জানি আমরা প্রত্যেকটা স্কুলে শিক্ষক ঘাটতি রয়েছে, প্রচুর শিক্ষক শর্ট রয়েছে। সেখানে যে আমাদের সরকারি যে নির্দেশনা দেওয়া রয়েছে সেখানে সরকারি যে নির্দেশনা রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে একটি ক্লাসরুমের জন্য 20 জন শিক্ষার্থী, 1 জন টিচার থাকবে। সেটা কিন্তু আসলে সম্ভব নয়। একজন টিচারকে 20 জন শিক্ষার্থী দিয়ে একটা ক্লাস পরিচালনা করা। যেহেতু ক্লাসে কিন্তু সমস্যা, শ্রেণীকক্ষের সমস্যা, তারপর শিক্ষকের সমস্যা রয়েছে। সবকিছু মিলিয়ে একটু হয়তো এদিক সেদিক হবে। কিন্তু এই যে কোশ্চেন এখানে যে মূল্যায়নের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো কিন্তু লিখিত যে কাজগুলো আছে আমি সেই লিখিত কাজগুলো আগে দেখাবো। তারপরে পরবর্তীতে
পরবর্তীতে কিন্তু আমরা দলীয় এবং একক কাজগুলো দেখাবো। তো আমি একটু নবম শ্রেণীর লিখিত যে কাজগুলো আছে একক কাজ, এই যে ১ নাম্বার, এই ১ নাম্বারটা হচ্ছে লিখিত। এক কাজ। যেটা একক কাজ সেটা কিন্তু লিখিত হবে। ১ নাম্বার হচ্ছে একক কাজ এবং এটার উত্তরটা আমি দেখাই দেব কোন বইয়ে কত পৃষ্ঠায় আছে। এরপর হচ্ছে এই গ নাম্বার হচ্ছে একক কাজ। এই যে ১ নাম্বার, ক নাম্বার, ১ এর ক একক কাজ। আমি আবার বলছি, এই যে ১ এর ক নাম্বার এটা হচ্ছে একক কাজ। এটা কিন্তু একক কাজ, হ্যাঁ? এটা হচ্ছে একক কাজ। আর দেন এই যে গ নাম্বার এটাও হচ্ছে একক কাজ। এরপর দেখো এই কাজটাও কিন্তু একক কাজ, হ্যাঁ? এই যে এই কাজটা একক কাজ করতে হবে। তবে এখানে জোড়ায় কাজও থাকবে। এখানে এটা একক কাজ এবং এখানে কিন্তু বলা হয়েছে বোর্ড বইয়ের ৬ এবং ৭ পৃষ্ঠায় এইটা উত্তরটা পাওয়া যাবে। তুমি চাইলে তোমার বইটা তুমি দেখতে পারবে। এই যে প্রতিবেদন তৈরি এটা হচ্ছে একক কাজ এবং এটা কিন্তু পাঠ করতে হবে। দাঁড়িয়ে পাঠ করতে হবে। হয়তোবা তোমাদেরকে লিখতে দিবে। কারণ হচ্ছে একটি ক্লাসরুমে কিন্তু অনেক শিক্ষার্থী থাকে। ১০০ প্লাস স্টুডেন্টকে যদি একটা প্রতিবেদনে ১৫ মিনিট করে সময় দেওয়া হয়, তাহলে কিন্তু সারাদিনও শেষ করা যাবে না। তো এজন্য এটা হয়তো তোমাদেরকে লিখতে দেওয়া হবে। এই একটা প্রতিবেদনের জন্য ১৫ মিনিট করে সময় দেওয়া হবে। সেটা কোথা থেকে নিতে হবে আমি দেখাই দেব একটু পরে। এরপর হচ্ছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত খাতায় উপস্থাপন। এটা অবশ্যই তোমাকে লিখতে হবে। এটা একক কাজ। একটু খেয়াল করো, এটাও একক। এবং প্রতিবেদনের বিষয় হচ্ছে এই ২ টার উপরে লিখতে হবে। আর এটা হচ্ছে সতীর্থ মূল্যায়ন। এখানে হচ্ছে তুমি যখন কাজ করছো, তোমার সাথে যে দলীয় কাজে যে যারা ছিল, তারা তোমার কাজে কি সহযোগিতা করেছে কি করে নাই। তুমি শুধু তোমাকে তোমার টিচারই মূল্যায়ন করবে না, তোমার বান্ধবী বা তোমার বন্ধু তোমাকে মূল্যায়ন করবে। সেজন্য এখানে যদি করে তাহলে এখানে টিক হবে, আর যদি এখানে না করে তাহলে না হবে। এরপরে ৩ নাম্বার কাজ হচ্ছে চেতনা দেশ ও মানুষ। এটা হচ্ছে একটি কর্মপরিকল্পনা। এখন এখানে দেখো এখানে যে কর্মগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা। এখন এটা কিন্তু একটা কর্মপরিকল্পনা এবং প্রত্যেকের খাতায় আমরা পরিকল্পনা করতে এটাও হচ্ছে একক কাজ। তুমি তোমার এলাকায় কি ধরনের একটা কাজ করতে পারো যেটা মানুষের জন্য খুব ভালো একটা জিনিস হবে। যেমন এটা হতে পারে তোমার স্কুলের আসা যাওয়ার পথে একটা রাস্তা আছে, যে রাস্তাটার পিচ ঢালাই নাই বা ভাঙ্গা বা তোমাদের চলাচলে সমস্যা হয়। তো এ ধরনের কোনো কিছু তাহলে তোমরা লিখতে পারো। আচ্ছা আমি একটু কমেন্টস গুলো পড়ে নিই তারপরে দেখি। হ্যাঁ। মূল্যায়নের সরঞ্জাম স্কুল থেকে তো দেবেই। তাছাড়া আমরা নিজেদের কি সরঞ্জাম নিয়ে যেতে পারবো? এর আগে থেকে নবম শ্রেণীর পরীক্ষা কি গ্রুপ বেঁধে হবে? হ্যাঁ, গ্রুপ, একক এবং দলীয় সবগুলোই হবে। এমডি আজমান মিয়া বলছে আ নবম শ্রেণীর পরীক্ষা গ্রুপ বেঁধে হবে। গ্রুপ হবে, একক হবে এবং জোড়ায় কাজও হবে। ইভান বলছে, "আসসালামু আলাইকুম, আমি তাইবা।" থ্যাংক ইউ তাইবা। হীরা আক্তার ম্যাডাম বইলা দিব তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ফাবিহা বলছিল যে মূল্যায়ন সরঞ্জামগুলো স্কুল থেকে দিবে বা বাকিগুলো কি তোমরা নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবে। তবে আমি বলি প্রত্যেক শিক্ষার্থীকে একটা আমি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে স্কুল থেকে যেটা প্রোভাইড করবে তোমরা কিন্তু সেটা খুঁজে পাবা না। সেই লক্ষ্যে তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রতিদিন তোমরা তোমাদের যে পরীক্ষার হলে যাওয়ার জন্য যে ফাইলটা থাকবে সেখানে মার্কার, কালার পেন এবং পুরাতন ক্যালেন্ডার, সিজার, কসটেপ এবং আঠা প্রত্যেকদিন নিয়ে যাবে। কেমন? তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, কাজ করতেও সমস্যা হবে না। কিছু বোঝা যায় না? আচ্ছা এখন মনে হয় বোঝা যাচ্ছে। একক কাজগুলো দেখাবেন। হ্যাঁ, একক কাজগুলো অবশ্যই দেখাবো। এই যে নবম শ্রেণীর দেখাই দিলাম এবং এরপর উত্তর বলে দিব। উম আমাদের কিভাবে কি ভাইবা নেওয়া হবে? না, ভাইবা নেওয়া হবে না। তারপর বলছে সাবস্ক্রাইব প্লিজ, থ্যাংক ইউ। আ প্রশ্নের খ নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। অবশ্যই বুঝিয়ে দিব।
এটা কি 65 মার্কের প্রশ্ন? একটু বলি তোমাদের যে প্রশ্নটা হচ্ছে এটা এখানে মার্ক নেই। এটাকে বলা হয় ওয়েটেজ। কেমন? মার্ক নয়, এটা হচ্ছে ওয়েটেজ ১০০% ওয়েটেজের ভিতরে ৬৫% হচ্ছে লিখিত এবং বাকি ৩৫% হচ্ছে শিক্ষণকালীন। সেই শিক্ষণকালীনের মধ্যে রয়েছে তোমাদের স্কুলে যখন ক্লাস চলাকালীন অবস্থায় তোমার শিক্ষক যেগুলো নিয়েছেন সেখান থেকে যেটা ইনপুট দিয়েছেন এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা, আলাদা ইনপুট ছিল সেগুলো। আনসার দিবেন না? হ্যাঁ, অবশ্যই দিব। ম্যাম ছিট বসানো হবে কিনা? হ্যাঁ, ছিট বসানো হবে। একটি ক্লাসের জন্য নির্ধারিত স্টুডেন্ট হচ্ছে ২০ জন এবং সেই ২০ জন শিক্ষার্থী নিয়ে কিন্তু ছিট বসানোর প্ল্যানিং আছে। তবে যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে হয়তোবা একটু সমস্যা হতে পারে। তবে সিট বসানো হবে। উত্তর দেন প্লিজ ম্যাম। জাইবা জিহাদ, আমি তো তোমার প্রশ্নটা পাইনি। হয়তোবা আগে গেছে। তুমি আবার প্রশ্ন করো, আমি উত্তরটা দিয়ে দেব। এটা কি লিখিত প্রশ্ন? একটু বলেন প্লিজ। হ্যাঁ, এটা লিখিত প্রশ্ন। আম জয়দীপ জয়দীপ বড়ুয়া, আমাদের কি এটাই আসবে? সম্ভাবনা আছে 90%। হ্যাঁ, সার্ভার প্রবলেম দিতেছে। আমি যখন তোমাদের এটা দেখাচ্ছি সরাসরি লাইভ সার্ভার থেকে দেখানো হচ্ছে। সেজন্য সার্ভার মাঝে, মাঝে একটু সমস্যা হয় যখন আমাদের ব্রডব্যান্ড যখন একটু ড্রপ করে তখন একটু সমস্যা হয়। নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। অনেক কিছু নিয়ে যেতে হবে। 6 দেখা যায় না। হ্যাঁ, 6 দেখানো হবে। 6 এগুলো দেখানো হবে। উত্তর অবশ্যই দিব। আমি এখানে ডিসক্রাইব করে দেব। কারণ উত্তর তো লিখে দেওয়া সম্ভব না এতগুলো। আর যেহেতু প্রশ্নগুলো একটু আগে দেওয়া হয়েছে সেক্ষেত্রে উত্তরগুলো রেডি করা খুব কঠিন। তো লিখে রেডি করা কঠিন। সেজন্য আমি এখানে মুখে বলে দেব এবং কিছু, কিছু তোমাদের বোর্ড বই থেকে দেখিয়ে দেব। কেমন? আনসার গুলো বলেন। হ্যাঁ, অবশ্যই বলব। হ্যাঁ, প্রাপ্তি, থ্যাংক ইউ প্রাপ্তি। সিট প্ল্যান হবে। হ্যাঁ, অবশ্যই সিট প্ল্যান হবে। ৮ম শ্রেণীর প্রশ্ন চাই, অবশ্যই দিয়ে দেব। হ্যাঁ, সিট বসানো হবে। তবে একাকী স্কুলের যে প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট সিস্টেম বা প্রধান শিক্ষকগণ আছেন তারা চাইলে ছিট নাও বসাতে পারেন। তবে সরকারি নির্দেশনা হচ্ছে ছিট বসাতে হবে। হ্যাঁ, ৮ম শ্রেণীর জীবনী জীবিকা দিব। একটু পরেই দিব। পরীক্ষায় কোনো রোল থাকবে না। এই যে তোমাদের ৬ষ্ঠ থেকে শুরু করে ৯ম শ্রেণী পর্যন্ত যে তোমাদের রোল আছে এটা এখন বর্তমানে আইডি নামে পরিচিত। আ জাভেদ খান, তোমার প্রশ্ন হচ্ছে পরীক্ষার ফলাফল কি দিবে? রোল দিবে, থাকবে কিনা? একটু বলি, পরীক্ষার যে ফলাফল এটা এখন রোল থাকবে না। এটা তোমাদের এখন আইডি নামে পরিচিত হয়ে গেছে এবং এই একই আইডি দিয়ে তুমি ৯ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করবে। দেন ৯ম শ্রেণীর পরে তোমাকে রোল দেওয়া হবে। কেমন? পরীক্ষার ফলাফল কি দিবে? রোল থাকবে না, রোল থাকবে না। এই তো বললাম। এই সেম প্রশ্ন হবে কিনা? হ্যাঁ, সেম প্রশ্ন হওয়ার সম্ভাবনা 90% রয়েছে। তুমি এগুলো দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না আমি তো জানি না। হ্যাঁ, ক্লাস 9 অবশ্যই দিব। আরো অন্য কিছু থাকবে কিনা এরকম কোনো কিছু নির্দেশনা দেওয়া হয়নি। মনে হচ্ছে এগুলোই থাকবে। মৌখিক পরীক্ষা হবে কিনা? মৌখিক পরীক্ষা টিচার চাইলে তোমার কাছ থেকে এককভাবে নিতে পারেন। তবে নানার সম্ভাবনায় বেশি। ওদিন খুব ঝামেলা থাকবে, অনেক স্টুডেন্ট থাকবে। একক কাজের উত্তর দিবেন, অবশ্যই দিয়ে দেব। 65% লিখিত হবে কিনা? 65% ওয়েটেজের উপরে লিখিত এগুলো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দিচ্ছেন নাকি? হ্যাঁ, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা। 6 বুঝিয়ে দেন, অবশ্যই বুঝিয়ে দেব। এটা ক্লাস 9। সবগুলো উত্তর নিজে বানিয়ে লিখতে হবে এবং এটা ইউনিক থাকতে হবে। একজনের সাথে আরেকজনের যেন না মিলে হুবহু। হ্যাঁ, নমুনা উত্তরটা আমি দিব না, একটু বলে দেব এবং কিছু বই থেকে দেখিয়ে দেব। এখানে যেগুলো দেখানো হচ্ছে মনে হচ্ছে এটা 90% আসবে। স্পষ্ট দেখা যায় না। আমার মনে হচ্ছে সার্ভারের সমস্যা। 90% সম্ভাবনা আছে। হ্যাঁ, দিব অবশ্যই। গ্রুপ ওয়ার্ক ছেলে-মেয়ে মিলিয়ে হবে কিনা আমি এটা বলতে পারি না। তবে গ্রুপ ওয়ার্ক হচ্ছে তোমাদের গ্রুপে যে কজন স্টুডেন্ট থাকবে, যদি কম স্টুডেন্ট থাকে তাহলে স্যার হয়তো ছেলে-মেয়ে মিলিয়ে দিতেও পারে। আর যদি বেশি স্টুডেন্ট থাকে তাহলে ছেলে-মেয়ে নাও মিলাতে পারে।
হ্যাঁ, কালকে ১৬ পৃষ্ঠার খাতা দেবে কিনা? হ্যাঁ, ১৬ পৃষ্ঠার খাতা দেওয়ার কথা রয়েছে। মাউসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ১৬ পৃষ্ঠার খাতা। রোল হবে কি ক্লাস 10 এ? না, ক্লাস 10 এ কোনো রোল হবে না, আইডি হবে। হ্যাঁ, ক্লাস 8 দেওয়া হবে। এখনই দিব। আজকে তো গণিত পরীক্ষা নাই, তবে কিভাবে কেন গণিত দিব বাবা? নবম শ্রেণীতে তো দিচ্ছি এখন, এটাই নবম শ্রেণী চলছে। এটা নবম শ্রেণী। পিডিএফ এটা আসলে কোথায় পাবা? এটার পিডিএফটা শুধুমাত্র যারা প্রতিষ্ঠান প্রধান আছে তারাই পায়, এছাড়া অন্য কেউ পায় না। কোনো চিন্তা নাই, হ্যাঁ? একদম সহজ, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। মাউসির ওয়েবসাইটে এখন ঢোকা যাচ্ছে না। কারণ হচ্ছে ওখানে বলা হচ্ছে যে অপ্রত্যাশিত ইউজারের কারণে ওয়েবসাইট ডাউন হয়ে গেছে আরকি। এখানে একক কাজ, দলীয় কাজ এবং জোড়ায় কাজ রয়েছে। হ্যাঁ, এটা আগামীকালকে যে পরীক্ষা হবে সেটার জন্য। এগুলো হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এবার চলে আসি। সবগুলোই চেষ্টা করব দেওয়ার জন্য। আচ্ছা, নৈপুণ্যটার লগইন হচ্ছে না কেন? নৈপুণ্যটা আসলে এটা টিচারদের জন্য। এটা স্টুডেন্ট কখনো লগইন করতে পারবে না। এখানে টিচারদের পিডিএস বা ইনডেক্স আইডি দ্বারা লগইন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই না, প্রশ্নের উত্তরে চলে যাই, কেমন? আম তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রশ্ন দেখলাম। এবার আমরা চলো আমরা এই প্রশ্নগুলো কোথায় পাবো একটু দেখে নেই। তো এটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই। ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই থেকে আমরা একটু যাব ৬ এবং ৭ পৃষ্ঠায়। এটা দেখো তোমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই, আমরা ৬ এবং ৭ পৃষ্ঠা যাই। হয়তো একটু ব্ল্যাক আসতে পারে, যখন আমি স্ক্রলিং করি একটু ব্ল্যাক আসবে, এরপর ঠিক হয়ে আসবে। এই যে এটা হচ্ছে আ এই যে প্রশ্নটা দেওয়া আছে এখানে, দেখো বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি, আ বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ এখানে যে একটা উল্লেখ করা আছে, একটু খেয়াল করো সবাই।
বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ, তোমাদের এই পদ্ধতিটাকে অনুসন্ধান দেখতে হবে এবং এটার পরিপ্রেক্ষিতে আপনি কি একজন শিক্ষক? হ্যাঁ, আমি একজন শিক্ষক এবং এই মুহূর্তেও শিক্ষকতা করছি। একটু খেয়াল করো, যদি প্রত্যেকে একটু দেখতে পারো, দেখো একটু এখান থেকে যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির যে ধাপগুলো আছে, সে ধাপগুলো একটু খেয়াল করো। এই ধাপ অনুযায়ী তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি তোমাদের একটু আগে যে প্রশ্নগুলো দেখিয়েছিলাম, যেখানে ছিল পহেলা বৈশাখ সম্পর্কে যে খ নাম্বার যে কাজটি ছিল, পহেলা বৈশাখ সম্পর্কে খ নাম্বারে যে কাজটি ছিল, সেই কাজটি কাজ ২ পরিবার থেকে সমাজ, নববর্ষ আমার সহপাঠীর পরিবার। এখানে যে দেখানো হয়েছিল বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ, তো তোমাদের ওইখানে যে গল্পটা দেওয়া ছিল, আমি একটু তোমরা একটু বইটা খোলো। তোমরা যদি বই খোলো তাহলে খুব সুবিধা হবে দেখানোর জন্য আমার। এটা নবম শ্রেণী, আমি আবার বলছি এটা নবম শ্রেণী। তোমরা একটু নবম শ্রেণী যারা আছো, তোমরা একটু বইটা খোলো, খোলার পরে আমি তোমাদেরকে একটু দেখাই। এটা তো আসলে আমি অনলাইন থেকে নিয়েছি, এটা কোনো সমস্যা হওয়ার তো কথা না, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো নবম শ্রেণী তোমরা যারা আছো, এই যে পরিবার থেকে সমাজ, নববর্ষ আমার ও সহপাঠীর পরিবার, এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ৬-৭ নং পৃষ্ঠায় পাবো। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি। তো এটা এখানে যেখানে বলা হয়েছে আবারও দেখে নিতে পারি। তোমরা বই খোলো এবং বইতে এখানে কিন্তু ৬ এবং ৭ পৃষ্ঠাটা দেওয়া আছে। আর এই যে প্রতিবেদন পাঠ যেটা বলা হয়েছে এখানে, এই প্রতিবেদন পাঠটা কিভাবে করবা, আমি তোমাদের একটু বই থেকে বলি কত পৃষ্ঠায় আছে এটা। তোমরা প্রতিবেদন কিভাবে লিখবে, এটার জন্য তোমাদের একটা ডেমো প্রতিবেদন দেওয়া আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 11 পৃষ্ঠায়। তোমরা যদি প্রত্যেকে বই খোলো সেখানে দেখতে পারবা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 11 পৃষ্ঠায় কিন্তু হ্যাঁ, প্রতিবেদন লেখার নিয়মটা আমি একটু দেখাই দেবো এখন। একটু দেখো, তোমরা 11 পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের যে বই আছে ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই, এবং সেটার 11 পৃষ্ঠা একটু চলে যাও। আর আমি এখান থেকে আমার স্ক্রিনটা একটু চেঞ্জ করে 11 পৃষ্ঠা চলে যাচ্ছে। দেখো প্রতিবেদন কিভাবে লিখতে হয়, প্রতিবেদন তারিখ দিতে হয়, তারপর হচ্ছে অনুসন্ধানের বিষয়, সামাজিক এখানে তোমাদের কিন্তু ওখানে অনুসন্ধানের বিষয় ছিল নববর্ষ আমার সহপাঠীর পরিবার, নববর্ষ নিয়ে। তোমার এখানে হচ্ছিল পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। তোমরা এখানে যেখানে দেওয়া আছে এই প্রতিবেদনের সময় আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন, এই জায়গায় তোমরা লিখবো ওই যে প্রশ্ন দেওয়া ছিল সেখানে হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের প্রেক্ষাপট, এবং সেখানে কিন্তু যে প্রশ্ন দেওয়া আছে নিচে যে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি, সামাজিক উপাদান, এই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। কেমন? তারপরে হচ্ছে তথ্য সংগ্রহের পদ্ধতি, তুমি কিভাবে তথ্য সংগ্রহ করেছো, তো এই প্রতিবেদন তথ্য বিশ্লেষণ, কিভাবে তুমি তথ্যগুলো বিশ্লেষণ করলা। এখন এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন কিন্তু দেওয়া আছে, উপরে দেওয়া আছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস। তো এভাবে বলতে পারো 1556 সালে মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ শুরু হয়।
বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য বলছে সম্রাট আকবর তার রাজত্ব কাজে। তো এই যে কথাগুলো আছে এই কথাগুলো তুমি যদি এখানে সুন্দর করে গুছিয়ে লিখে দাও তাহলেই হয়ে যাবে। কেমন? তো তুমি যদি এখানে লিখে দাও তাহলেই হয়ে যাবে। এখন মেবি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের দেখে আমি আবার একটু তোমাদের প্রশ্নগুলো বলছি। তোমরা একটু ভালো করে এবার একটু দেখো। এবার আমি বইটা অফ করে দিচ্ছি। আমি বই অফ করে দিচ্ছি, হয়তো এখন আমার ব্ল্যাক হচ্ছে। তো এর যে প্রজেক্টটা আছে আমরা একটু দেখি এখান থেকে সম্পূর্ণ সম্পর্কটা ই করি। তোমাদের যে বইটা পরীক্ষাটা হবে এবং সেই পরীক্ষার যে প্রজেক্ট থাকবে, প্রজেক্টের নাম থাকবে। তোমাদের কিন্তু একটা প্রজেক্ট, পরীক্ষা বলতে হচ্ছে মূল্যায়ন, এবং মূল্যায়নের যে একটা দিন যে কাজগুলো করানো হবে সেটা কিন্তু একটা প্রজেক্ট করা হবে। আর মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার সমাজে আমার ভূমিকা। এখন নিজ পরিবার, আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো। এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে সব এক উল্লিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার পরিবারের তথ্য। এখন তোমার পরিবারের কি কি তথ্য দিবা? আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। মনে করো এখানে কেউ সিলেটের আছো, কেউ নোয়াখালী, কিংবা কেউ রাজশাহী, কেউ ব্রাহ্মণবাড়িয়া আছো। এখন এখানকার কিন্তু ভৌগোলিক অবস্থান, সামাজিক অবস্থান, সাংস্কৃতিক অবস্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেক কিন্তু আলাদা আলাদা। এখন আমি যদি তোমরা এখানে একটা ছক কাটবে, এভাবে ৫টা কলাম কাটবে এবং ৫ থেকে ৬টা রো দেবে। ৫টা কলাম এবং ৫ থেকে ৬টা রো করে তোমরা এখানে লিখবে পরিবারের সদস্য, ভৌগোলিক অবস্থান, সামাজিক, রাজনৈতিক, তারপরে হচ্ছে সাংস্কৃতিক। এরপরে লিখবা পরিবারের সদস্য হচ্ছে পিতা। পিতার ভৌগোলিক অবস্থান কিরকম আছে তোমার পরিবারে এবং তার অবস্থান কিরকম। এটার জন্য কিন্তু তোমাদের মেবি তো এটার জন্য তোমরা তোমাদের যদি তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ে কিন্তু ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই আছে, সেখানে খুঁজে দেখি একটু কত পৃষ্ঠা যেন আছে। তোমাদের একটা ছক দেওয়া, যেটা ভুলে গেলাম পৃষ্ঠা নাম্বারটা। তো তোমরা তোমাদের বই চাইলে কিন্তু সেটা পাইতে পারো, একটু খুঁজে বইতে সামনে কত পৃষ্ঠা যেন আছে। আমার এখানে এই মুহূর্তে মেবি নেট সমস্যা হচ্ছে।
আর এই যে এখানে যেগুলো আছে কিন্তু প্রত্যেকটাই একক কাজ। হ্যাঁ? আমি বলছি এগুলো কিন্তু একক কাজ। এই প্রশ্ন তোমাকে হাতে, হাতে দেওয়া হবে এবং এই প্রশ্ন থেকে উত্তর লিখতে হবে। এই যে যেটা হচ্ছে নিজ পরিবার, সহপাঠীর পরিবার সম্পর্কে এটা একক কাজ। আমার পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্ন। তোমাদের পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্ন আছে, এটাও একটি একক কাজ। এটাও তোমাদের বোর্ড বইয়ে আছে। আমার কাছে এই মুহূর্তে বইটা লোড নিচ্ছে না, তাই আমি দেখাতে পারতেছি না। সার্ভারটা ডাউন হয়েছে। NTRC সার্ভারটা একদম পুরোপুরি এখন ডাউন আছে। তো সেজন্য আমি বইটা তোমাদের এখানে অন স্ক্রিনে দেখাতে পারছি না। না, এটা ছাড়া আর কোনো লিখিত পরীক্ষা নাই। এটাই লিখিত পরীক্ষা। এটাই ৫ ঘন্টা হবে। যেহেতু এখানে তোমাদের অনেকগুলো আম এ কাজ আছে। যেমন এখানে ১ম তো আছে যে নিজ পরিবারের কাজ। এরপর হচ্ছে সহপাঠীর পরিবারের আচরণের চিত্র তৈরি করতে হবে। এটা কিন্তু গ্রুপ কাজ। এটা হচ্ছে দলীয় কাজ। এটা দলীয় কাজ করার জন্য তোমাকে এটা একটা গ্রুপ কাজ। একটু খেয়াল করো। ১ম যে প্রশ্নটা এটা কিন্তু একক কাজ। ২য় প্রশ্নটা কিন্তু গ্রুপ কাজ। এখানে তোমাদের দলের যে তোমার এবং তোমার যে বন্ধুরা আছে এখানে কিন্তু ওই যে বেদুইন যে একটা চরিত্র সে সম্পর্কে লিখতে হবে তোমাদের ইতিহাস বইয়ের। এরপর এইটা কিন্তু আবার একক কাজ। পরিবারের একক আমার অবস্থান ভূমিকা। তোমার পরিবারে তুমি কোন অবস্থানে আছো? তুমি তোমার পরিবারের কততম সন্তান অথবা তোমার পরিবারে তোমার কি, কি ভূমিকা আছে? তুমি তোমার পরিবারের উন্নয়নের জন্য কি, কি ভূমিকা পালন করছো? সে সম্পর্কে লিখবা। পরিবার থেকে সমাজ, নববর্ষ আমার সহপাঠীর পরিবার। আচ্ছা, আমরা বাংলা নববর্ষ বাঙালির একটা ঐতিহ্য। এই বাঙালি ঐতিহ্য নববর্ষের সময় তোমার এবং তোমার সহপাঠীর পরিবারের মধ্যে তোমার যে ভালো বন্ধু আছে তার মধ্যে কি, কি কাজ পেয়েছো? এটা কিন্তু ৬ এবং ৭ পৃষ্ঠায় দেওয়া আছে। ওই ধাপ অনুযায়ী ওরকম কলাম করে এটা লিখতে হবে। এবং এটা হচ্ছে জোড়ায় বসি মানে তোমাদের ক্লাস থেকে স্যাররা জোড়ায়, জোড়ায় বসাবেন এবং তারপরে এটা লেখাবেন এবং দুজনের জন্য সাক্ষাৎকার প্রতিদিন ৩০ মিনিট পাবে। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্ন উত্তর আমরা খাতায় লিখবো এবং এরপর আমরা নিচে প্রতিবেদনটি পড়বো। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে এই নববর্ষ সম্পর্কে এই প্রতিবেদনটা দেওয়া হলো। এই প্রতিবেদনটা তোমরা খাতায় লিখবা। লেখার পরে এখান থেকে তোমার টিচার তোমাকে ছোট, ছোট প্রশ্ন করতে পারে। এই যে দেওয়াই আছে প্রশ্নে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আবার তুমি সুন্দর, সুন্দর করে খাতায় লিখবা। আর কিচ্ছু না। এক পেজই মানে এত সহজ প্রশ্ন চিন্তার বাইরে। এগুলো 90% সম্ভাবনা আছে। তো এরপর দেখো এইখানে কিন্তু পাকিস্তান আমলে পহেলা বৈশাখ কিভাবে উদযাপন হতো, জনপ্রিয় ইংরেজি আমলে কি হতো, এই সবগুলোর উপরে তোমার দেখো প্রশ্ন দেওয়া আছে। এটার উপরে তোমাকে বলা হবে যে ছোট, ছোট প্রশ্ন করা হবে। যেমন বলা হতে পারে কত সালে ১ম নববর্ষ উদযাপন শুরু হয়েছিল? উত্তরটা হবে ১৫৫৬ সালে। কার আমল থেকে নববর্ষ শুরু হয়েছিল? সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবরের আমলে। এরপর হচ্ছে ১৫৮৪ সালের কতই মার্চ? এখানে বলা হয়েছে খাজনাতলা পরীক্ষা কখন হয়েছিল? জনপ্রিয়তা এবার হচ্ছে সৌমিত্র শেখর সৌমিত্র শেখরের মধ্যে ইংরেজি বর্ণমালা যেটা সরি নববর্ষ আছে সেটা এভাবে এটা করতে হবে। এরপরে তোমাদের যে প্রতিবেদন তৈরি করতে হবে, পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি হওয়ার পেছনের প্রকৃতির কারণ কি? এটা সম্পর্কে লিখতে হবে। তো তোমরা তো এখানে দেখতেই পারলা যে এখানে কি, কি আছে। এখান থেকে নিয়ে তোমরা সুন্দর করে লিখে নেবা। প্রথমে লিখবা যেখান থেকে লিখছো, প্রথমে লিখবা তারিখ এবং বার। প্রথমে লিখবা তারিখ, তারপর বার এবং তারপর হচ্ছে কি সম্পর্কে লিখছো? পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখের হেডলাইনটা কি? তুমি এখানে লিখবা পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান। অথবা লিখতে পারো পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। এটা লিখে তুমি ১ থেকে ১.৫ পৃষ্ঠা লেখাটা কমপ্লিট করবা এবং প্রথমে লিখবা তারিখ, তারপর লিখবা কি বার, তারপর তোমার নাম লিখবা এবং তারপরে বিষয়টা লিখে শুরু করবা। এখান থেকে শুরু করতে পারো। যেমন এটা এই বেশিরভাগ ইতিহাসবিদ এটা বাদ দাও। এই লাইনটা বাদ দিয়ে এখানে তারপর এখান থেকে শুরু করো। যে ১৫৫৬ সালে মুঘল সম্রাট জালালউদ্দিন থেকে শুরু করে তুমি লিখে দিলেই দ্যাটস এনাফ এবং এখান থেকে তোমাকে কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলোর উত্তর তুমি দিতে পারলেই তুমি ফুল নম্বর পেয়ে যাবে। এরপরে হচ্ছে যে এই যে কাজটা তুমি করলা, একটু আগে যে জোড়ায় কাজ করলা, এই খ নাম্বারটা, এই যে নববর্ষ আমার সহপাঠীর পরিবার, এখানে যে জোড়ায় কাজ করলা, এই কাজগুলো করার সময় তোমার এবং তোমার পরিবারের যেটা আছিল তারা তোমাকে কি সহযোগিতা করছে কিনা সে সম্পর্কে যদি হয় তুমি এবং তোমার বন্ধু তাহলে সেটা লিখবা।
এরপরে হচ্ছে একটা পরিকল্পনা তৈরি করবে। পরিকল্পনা হচ্ছে তুমি তোমার এলাকার রাস্তাঘাট নির্মাণ হতে পারে। তুমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাও, সেখানে কি করতে চাও সেটা হতে পারে। অর্থাৎ তোমার এইম ইন লাইফ তুমি কি করতে চাচ্ছ সে সম্পর্কে তুমি লিখবা এবং তোমার যে কাজটা করতে চাচ্ছ সেখানে কতজন মানুষ উপকৃত হবে এবং তোমার সেখানে বাস্তব ব্যয় কত, কি করবা ইত্যাদি, ইত্যাদি। কেমন? তো এটা ছিল নবম শ্রেণীর জন্য। তো নবম শ্রেণীর যারা আছো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন একটু জানাও, আমি ঝটপট উত্তর দিয়ে দেব। এটা ছিল নবম শ্রেণীর জন্য এবং এখন আমি দেখব অষ্টম শ্রেণী, হ্যাঁ? অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা। নবম শ্রেণীর এটাই শুধু বড় ছিল এবং বাকি সব প্রশ্নগুলো কিন্তু খুব ছোট, ছোট। আশা করি খুব হয়ে যাবে এবং তোমরা যারা আছো নবম শ্রেণীর তোমাদের যদি কোনো রিলেটিভ থাকে তাদেরকেও শেয়ার করে দিতে পারো। কেমন? হ্যাঁ, এটা কিন্তু লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে না এটা না। লিখিত পরীক্ষা কিন্তু এটা। এবার অষ্টম শ্রেণী একটু যারা আছো একটু অষ্টম শ্রেণীটা দেখে নাও। অষ্টম শ্রেণীর হচ্ছে জীবন ও জীবিকা। পরীক্ষায় আসলে পাগল হয় না। তো ভালোই তো আছে। একটু তোমরা রিল্যাক্স করে পরীক্ষা দিতে পারবা। ছোট প্রশ্ন দিবে, ছোট প্রশ্ন দেওয়া হয়নি। এটা আসলে এনটিআরসি বা মাওসি থেকে কিন্তু কখনোই কোনো স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়নি। তাদেরকে কারণ বলা হয়েছিল যে এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তারা শুধুমাত্র একক কাজ, দলীয় কাজ এবং জোড়ায় কাজগুলো দিয়েছে। আচ্ছা এবার অষ্টম শ্রেণীর যারা আছো তারা একটু আ দেখো আমি অষ্টম শ্রেণীর যারা সকল শিক্ষার্থী আছো তাদের জীবন ও জীবিকা বিষয় সম্পর্কে একটু বলি। অন্যান্য বিষয়গুলো কিন্তু বলা হয়েছিল যে বই নিয়ে যেতে হবে। কিন্তু জীবন ও জীবিকা বিষয় কিন্তু কোনো মেনশন করা হয়নি। তোমরা হয়তো জেনে থাকবে যে গত যে লাইভ সেশনটা আমি করেছিলাম গতকালকে সেখানে কিন্তু আমি উল্লেখ করেছিলাম কোন বিষয় নিয়ে যেতে হবে, কোন বিষয় নিয়ে যেতে হবে না স্কুলে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে কিন্তু ইংরেজি এবং জীবন ও জীবিকা বিষয় সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সুতরাং যেহেতু এগুলো দেওয়া হয়নি তার মানে এগুলা যদিও অষ্টম শ্রেণীর জীবন জীবিকা দেওয়া হয়নি, তার মানে জীবন জীবিকার আর বই নেওয়ার প্রয়োজন নেই। তারপর তোমরা নিয়ে যেও। কারণ যদি কোনো কিছু লাগে তো এবার একটু দেখো তোমরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা এখন এই মুহূর্তে জয়েন হয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখন দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা। কেমন? তো অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে দেখো আমরা একটু দেখি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪। জীবন ও জীবিকা এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় ৫ ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠানসূচি তৈরির জন্য জোড়ার আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ খাতায় পূর্ব প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর ৩০ মিনিটের একটি বিরতি থাকবে। অর্থাৎ তোমাদের যে একটা প্রকল্প দেওয়া হবে সেই একটা প্রকল্পের জন্য সময় দেওয়া ৫ ঘন্টা এবং সেখানে তোমরা বন্ধুরা মিলে যারা কাজ করবে তারা আলোচনা করতে পারবে, ডিসকাস করে এরপর তোমাদের জন্য একটু বিরতি দেওয়া হবে ৩০ মিনিট। একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করা। দেখো এখানে কি বলা হয়েছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করা।
এখন যেটা আছে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যেকোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয়, তাই অবশ্যই বিবেচনায় রাখতে হবে। এখানে যেটা বলা হয়েছে তোমাকে একটি প্রজেক্ট তৈরি করতে হবে, প্রকল্প এবং যেন অবশ্যই পরিবেশ বান্ধব হয়। সমস্যার ক্ষেত্রে বিদ্যালয়, আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার এবং ক্যান্টিন। এইখানে যে সমস্যাগুলো আছে এইখান থেকে যেকোনো একটা সমস্যা নিয়ে প্রকল্প তৈরি করতে পারো। নিজ প্রতিষ্ঠানের পাঠাগার তৈরি করতে পারো। এখানে বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, তুমি যদি মনে হয় তোমার প্রতিষ্ঠানের আশেপাশের পরিবেশ ভালো না, তো সে প্রতিষ্ঠানের আশেপাশের পরিবেশ ভালো করার জন্য তুমি কি করবে? যদি মনে হয় তোমার এলাকার কৃষিক্ষেত্রে তুমি অনুন্নত বা পিছিয়ে আছে, সেখানে কৃষিক্ষেত্রে অগ্রগতির জন্য কি করা যায়? বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি এগুলোকে কিভাবে নবায়ন করা, কিভাবে কি করতে পারো? স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ সে কিভাবে তুমি ভূমিকা রাখতে পারো? অথবা নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন কিভাবে তুমি করতে পারো এবং সেগুলো কিভাবে সংস্কার করতে পারো সে সম্পর্কে। এইখানে থেকে তুমি যেকোনো একটা সমস্যা নিয়ে, এই যে সমস্যাগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে তুমি যেকোনো একটি সমস্যা নিয়ে, এখান থেকে যেকোনো সমস্যা নিয়ে একটি সমস্যা তুমি চাইলে এটা নিতে পারো, এটা নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো। যেকোনো একটি টপিকস নিয়ে এখান থেকে হ্যাঁ, প্রাপ্তি তোমার উত্তরটা তুমি কোনটা বলো একটু? তোমার উত্তর কোনটা? হয়তো উপরে চলে গেছে। আ কাইন্ডলি তুমি আবার একটু তোমার প্রশ্নটা লেখো, আমি উত্তরটা দিয়ে দেব। কেমন? তো এই যে যেকোনো একটা টপিকস থেকে তুমি এখান থেকে একটা লিখতে পারবা। এখন নিচের পয়েন্টগুলো থেকে নির্বাচিত সমস্যার সমাধান বর্ণনা করবা। তুমি কোন সমস্যাটা এখানে নিচ্ছ? যদি তুমি এখানে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ সম্পর্কে নাও, তাহলে তুমি সেখানে যে সমস্যা সমাধানের জন্য প্রকল্প তৈরি করবে তার বিবরণ দিতে হবে। তুমি এখানে এটা লিখবা। নির্বাচিত সমস্যার বাবদ। তারপর যৌক্তিকতা। তুমি কেন এই টপিকসটা নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ? এরপর হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করা। তুমি যদি আশেপাশের পরিবেশ সম্পর্কে কিছু করতে চাও, একটা প্রজেক্ট তৈরি করতে চাও এবং সেখানে তুমি খেয়াল করবা এই বিদ্যালয়ের আশেপাশে তুমি যে কাজটা করছো, এখানে কোনো পেশাজীবী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কোন পেশার লোকের কাছে তোমার যেতে হবে, সেই জিনিসগুলো শনাক্ত করতে হবে। এরপর হচ্ছে তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই কাজটা এই এলাকায় তুমি যে এলাকায় আছো সেখানে চাহিদা কেমন? এটা কে গ্রহণ করবে? এর উৎপাদন কেমন হবে? সবকিছু নিয়ে। ভবিষ্যতে প্রযুক্তি মানে এখন তুমি যে কাজটা করতে চাচ্ছ, এখন তো আমরা জানি আমরা সবকিছু প্রযুক্তি নির্ভর। তো প্রযুক্তি নির্ভর দেশে আমরা যখন কাজ করতে যাব, তখন এটা আবার ভবিষ্যতে নষ্ট হবে কিনা? আমি যদি তোমাদেরকে একটু প্রযুক্তি নির্ভর বলি, যে তোমরা এখন তোমাদের প্রত্যেকের বাসায় একটি করে ইলেকট্রিসিটির মিটার আছে। তাই না? এখন এই যে ইলেকট্রিসিটির তোমাদের প্রত্যেকের বাসায় একটা করে ইলেকট্রিসিটির মিটার আছে। ইলেকট্রিসিটি মিটারের যেমন আগে ছিল তোমাদের বাসায় প্রত্যেকে রিডিং লিখে নিতে আসতো। মাস শেষ কোনো এক ব্যক্তি এসে রিডিং লিখে নিয়ে যেত এবং আমার কিছুদিন পরে একটা বিল ধরিয়ে দিয়ে দিত। এখন কিন্তু আর বাসায় সেই রিডিং লিখতে আসে না এবং কিছুদিন পরে বিল নিতেও আসে না। এখন আমাদের ডিজিটাল মিটার হয়ে গেছে। আমরা কার্ডের ব্যালেন্স ট্রান্সফার করি এবং সেই ব্যালেন্সটা আবার আমরা আম মাস শেষ হয়ে গেলে আবার আমাদের মিটারে একটা ওয়ার্নিং দেয়। তারপর আমরা এটা করি। অথবা যদি এটা বলতে পারো যে এই মুহূর্তে তুমি আমার সাথে যে ভাষায় যেভাবে যোগাযোগ করছো, এখন থেকে ১০ বছর আগেও কিন্তু এটা সম্ভব ছিল না।
তো তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে আছো এটা কিন্তু আচ্ছা, যেমন এখন যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু একটা ইলেকট্রিসিটি মিটার আছে। অথবা এই যে এই মুহূর্তে তোমরা আমার সাথে যে মাধ্যমে কমিউনিকেশন করছো, এই মাধ্যমটা কিন্তু একসময় ছিল না। এখন থেকে ১০ বছর আগে এটা ছিল না। কিন্তু এখন থেকে ১০ বছর আগে কিন্তু আমাদের কারো সাথে যে যোগাযোগের মাধ্যম ছিল, হয়তো প্রত্যক্ষ মাধ্যম অথবা লিখিত মাধ্যম। এই যান্ত্রিক মাধ্যমটা কিন্তু ছিল না। তো আমাদের খেয়াল রাখতে হবে ভবিষ্যতে প্রযুক্তি যদি আসে, সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের এই মাধ্যমটা আবার হারিয়ে যাবে না তো? প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা। আমি যে প্রকল্পটা করতে চাচ্ছি সেখানে নতুন কোনো পেশার দক্ষতা হবে কিনা? যেমন একটু যদি চিন্তা করি, তোমাদের যে এখন নৈপুণ্য অ্যাপস আছে, সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু তোমরা সবকিছু তোমাদের শিক্ষকরা ডাটা ইনপুট করে এবং তোমাদের রেজাল্ট চলে আসে। কিন্তু এখন থেকে কিছু ১০ বছর আগেও কিন্তু সেটা ছিল না। এখানে প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহার প্রস্তাবনা দেওয়া হবে সেগুলো যে পড়বে সেটার উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করা। এই প্রকল্পটি কি টেকসই হবে কিনা, সবুজ হবে কিনা, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হবে কিনা। সমাজ বা মানব কল্যাণ প্রকল্পের ভূমিকা উপস্থাপন করো। তুমি যে প্রকল্প করতে চাচ্ছ সেটা তোমার এলাকার সমাজের কল্যাণ এবং মানব কল্যাণের জন্য কোনো গুরুত্ব রাখবে কিনা সে সম্পর্কে তোমাকে বলতে হবে। তো এরপরে হচ্ছে সবার তৈরিকৃত প্রকল্প উপস্থাপনা করার জন্য তোমাদের প্রতিষ্ঠান কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে? উক্ত ইভেন্টের জন্য একটি অনুশীলনী তৈরি করা। কাজটা সুন্দরভাবে জমা দেওয়া। এখন এই যে এটাই হচ্ছে ৮ম শ্রেণীর জীবন ও জীবিকার জন্য তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন, সে মূল্যায়নের প্রশ্ন এটা হচ্ছে মূল্যায়ন পত্র। কেমন? আর এখানে একটা কাজ করতে হবে, একটি সবুজ প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করতে হবে এবং সেটা কোন টপিকস গুলো করতে পারবা? বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার এবং বিজ্ঞানাগার। তোমরা যদি এই প্রশ্নটা কিন্তু তোমাদের যে গাইড বই আছে, গাইড বইয়ে আছে, হ্যাঁ? গাইড বইয়ের মেবি ৮০-৮২ পৃষ্ঠায় এই প্রশ্নটা আছে। নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন এর জন্য যে করতে হবে এটা কিন্তু সেখানে আছে। পরীক্ষায় বই নিয়ে যাওয়া যাবে, হ্যাঁ? কাজ 3 কোন ক্লাসের কাজ 3 বললাম? অন্য কোনো এমসিকিউ প্রশ্ন আসবে না। নবম শ্রেণীর আর কিছু আপাতত বলার মতো নেই। যেটা দেওয়া হলো এটা তোমরা ট্রাই করো। ইনশাআল্লাহ এটাতেই হয়ে যাবে। অষ্টম শ্রেণীর ছেলে, অষ্টম শ্রেণীর আসলে প্রশ্ন খুব ছোট জীবন জীবিকার একটি প্রকল্প তৈরি করতে হবে। এখানে প্রকল্পটা তৈরি করার জন্য এই প্রকল্পটা কিন্তু তোমাদের হাতে কলমে নেওয়ার জন্য এখন তোমাদের স্কুল থেকে যা কিছু দেওয়া হোক না কেন তোমরা কিন্তু ক্যালেন্ডার বা পুরাতন কাগজ তোমরা যেটা তৈরি করতে চাও, বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ, নিজ এলাকার কৃষি, এটা একটা প্রকল্প তৈরি করবা এবং সেই প্রকল্প তৈরি করার জন্য তোমাদের যেগুলো দরকার নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বা বিজ্ঞানাগার তোমরা চাইলে এটা করতে পারো এবং এটা করার জন্য তোমাদের যে জিনিসগুলো দরকার হবে সেই জিনিসগুলো কিন্তু তোমরা নিয়ে যাওয়া। কেমন?
তোমরা এখন তোমরা কোনটা করো সেটা তোমরা দলীয়ভাবে কাজ করবা যখন, এটা কিন্তু দলীয় কাজ। তোমাদের ক্লাসে যাওয়ার পরে প্রত্যেকে একটা করে দল গঠন করা হবে এবং দল গঠন করার পরে তোমরা এই কাজটা সুন্দর করে করবা এবং এটার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিবা এবং ধারাবাহিকভাবে এই কাজগুলো উপস্থাপন করবা। এই যে পয়েন্টগুলো আছে, নির্বাচিত সমস্যা, যৌক্তিকতা, এই পয়েন্টগুলো দিতে হবে, মাস্ট বি এই পয়েন্টগুলো দিতে হবে, দিয়ে শেষ করতে হবে। কেমন? এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে এবং শেষে 8টা একটা অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে এবং সেই অনুষ্ঠানটি কমপ্লিট করতে হবে এবং একটা উপস্থাপন করার হবে। তোমাদের যে দলনেতা আছে সেই দলনেতার কাজগুলো উপস্থাপন করবে। তো মোটামুটি এই হচ্ছে 8ম শ্রেণীর জন্য জীবন ও জীবিকার যে মূল্যায়ন সেটা। এছাড়া এর বাইরে অন্য কোনো কোশ্চেন থাকবে না। এটা তো 8ম শ্রেণীর, এটা 8ম শ্রেণীর জীবন ও জীবিকা। হ্যাঁ, তো এই যে 8ম শ্রেণীর জীবন ও জীবিকা আমি আবার একটু স্ক্রলিং করছি এবং তোমরা একটু দেখে নাও। 8ম শ্রেণীর জীবন ও জীবিকার জন্য একটি সবুজ প্রকল্প প্রস্তাবন করতে হবে। তোমাদের ভিতরে অনেকের কনফিউশন আছে যে বিগত দিনগুলোতে তোমাদেরকে অনেক প্রশ্ন দেওয়া হতো, যে ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, এটা থাকবে, আমরাও দিয়েছি। কিন্তু আসলে এনটিআরসি এটাগুলো কোনো কিছু দেয়নি, যেহেতু দেয়নি তাই তোমাদের জন্য এই প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে। এইটা সমস্যা থাকবে, এই সমস্যা থেকে যেকোনো এই যে এখানে 5টা সমস্যা আছে, 5টা থেকে যেকোনো একটা সমস্যার উপরে তোমরা একটা প্রকল্প তৈরি করবা এবং সেই প্রকল্প তৈরি করার জন্য এগুলো তৈরি করতে হবে। এখানে কিন্তু একটা হাতে কলমে দেখাতে হবে। এখানে তোমার কাগজ দিয়ে বা যেকোনো জিনিস এটা বানাতে হবে কিন্তু। এই যে বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ তুমি কিভাবে পরিষ্কার করবা, নিজের এলাকার কৃষি সম্পর্কে এটা কিন্তু দেখাতে হবে। তো এরপর দেখানোর পরে তোমাদেরকে এই ধারাবাহিক টার্মগুলো লিখে তারপরে তোমাদেরকে শেষ করতে হবে এবং এই কাজগুলো শেষ করে প্রত্যেকেই শিক্ষকের কাছে জমা দিবে এবং জমা দেওয়ার পরে শিক্ষক এটা দেখবেন, দেখার পরে তোমরা যে যেভাবে করছো না, এটা ক্লাস 9-এর না, তো এটা ক্লাস 8-এর ছিল। হ্যাঁ, তো এই হচ্ছে 8ম শ্রেণীর তোমাদের জীবন ও জীবিকা। কেমন? তো এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এটা লিখিত পরীক্ষা। আমি বলছি এটা তোমাদের লিখিত হচ্ছে, লিখিত বলতে একটা প্রজেক্ট করতে হবে। জীবন জীবিকায় লিখিত তেমন কিছু নেই। লিখিত এই যে প্রজেক্ট ক্রিয়েট করবা সেটা উপস্থাপন করতে হবে এবং একটা প্রজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ, নবম শ্রেণীর যে অপশন দেওয়া হচ্ছে প্রতিবেদনের 2টি, এটা যেকোনো একটি দেওয়া যাবে। এটা 65 মার্কসের লিখিত ওয়েটেজ প্রজেক্ট ক্লাসে তৈরি করে দিতে হবে। 9 ম্যাম আপনি ক্লাস 9 এর উত্তরটা দেন। 9 এর উত্তরটা তো অনেক আগেই দিয়ে দিয়েছি বাবা। এটা হচ্ছে 9 এর উত্তরটা হচ্ছে তোমরা যখন পরবর্তীতে যে ভিডিওটা দেখো 9 এর উত্তরটা হচ্ছে 23 মিনিট থেকে শুরু করে 60 মিনিট 55 মিনিট পর্যন্ত ছিল। 23 থেকে 55 মিনিট ছিল 9 এর ইতিহাস। আর 55 থেকে শুরু করে এই যে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত হচ্ছে জীবন ও জীবিকা। কেমন? 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত তোমরা যেটা দেখবা 55 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত এটা হচ্ছে জীবন জীবিকা। আর এই ভিডিওরই 23 মিনিট থেকে শুরু করে 55 মিনিট পর্যন্ত ছিল সেটা হচ্ছে ইতিহাস, নবম শ্রেণীর। কেমন? তো আমি নবম শ্রেণী 8ম শ্রেণীর এটা এখানে শেষ করব। হ্যাঁ, 8ম প্রতিবেদনে 2টি বিষয় দেওয়া হয়েছে, তাহলে ওইটা অপশন। হ্যাঁ, ওইটা অপশন। তুমি ওইখান থেকে যেকোনো একটা চাইলেই দিতে পারবে। 8ম শ্রেণীর প্রজেক্ট এটা লিখতে হবে, বানাতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন তো এটাই।
এটা হচ্ছে ৭ম শ্রেণী ইসলাম শিক্ষা সামষ্টিক মূল্যায়ন। তোমরা যদি পরবর্তীতে ভিডিওটা দেখতে চাও তাহলে এটা হবে ১ ঘন্টা ২০ মিনিটের পর থেকে শুরু করে বাকি সময় পর্যন্ত যতক্ষণ চলবে। হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যেটা হচ্ছে এবং এখানে যেটা হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা তোমাদের যেটা দেখানো হবে সেটা হচ্ছে ১ এই যে প্রশ্নটা আছে ইসলাম শিক্ষার যে তোমাদের কাজ সেটার নাম হচ্ছে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি করি। আসলে এই যে মূল্যায়ন, এই মূল্যায়নটাকে পুরোটাকে মূল্যায়ন উৎসব বলা হয়। আর সেই দিক থেকে বলা হচ্ছে ইসলামী উৎসব। কেমন? এখন একটু দেখো এখানে কি আছে। তোমরা নিশ্চয়ই ঈদ মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো এবং আয়োজনে অংশগ্রহণ করেছো। এরকম কি ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছো, করতে দেখেছো বা শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। ইসলামী উৎসবের কথা, ইসলামী বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসবগুলোর নাম লিখো। এটা কিন্তু একক কাজ, আমি বলছি এই কাজটা কিন্তু একক কাজ। কেমন? আহ ইসলামী উৎসবের কথা বলি, এই কাজটা হচ্ছে একক কাজ। এই প্রথমে ইসলামী উৎসবের কথা বলি, এই কাজটি একক কাজ। এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য। আমরা বিভিন্ন উৎস থেকে ইসলামের বিভিন্ন উৎস পাই। সেটা হতে পারে আমরা আমাদের মাহফিল দেখি, আমাদের বিভিন্ন ধরনের বিয়ে হয়, সুন্নতে খাতনা যাই এবং বিভিন্ন অনুষ্ঠান হয়। ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান হয়, কনফারেন্স হয় এবং সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য পাই। ধর্মীয় সামাজিক উৎসবগুলোর নাম লেখো। এখন তোমাদের তোমার যে বিভিন্ন উৎস থেকে ধর্মীয় উৎসবগুলো কি হতে পারে? ঈদে মিলাদুন্নবী, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সামাজিক উৎসবগুলো কি হতে পারে? বিয়ে, বৌভাত, তারপর হচ্ছে ছোটতে খাতনা, আকিকা ইত্যাদি। এরকম নাম হতে পারে। অভিজ্ঞতা বিনিময় করো। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকটি পূরণ করো। এখন এইটাকে কিন্তু এতটুকু লিখি দ্যাটস এনাফ। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য, তোমার অভিজ্ঞতা। কি, কি অনুষ্ঠান তুমি দেখেছো এ পর্যন্ত? তারপর হচ্ছে আমি ইসলামী যে উৎসবগুলো দেখেছি। তুমি কি, কি অনুষ্ঠান দেখেছো? এরপর হচ্ছে সেগুলো এখানে লিখবা। আমার বন্ধু ইসলামী যে উৎসবগুলো, অনুষ্ঠানগুলো দেখেছে, তোমার বন্ধু কি, কি উৎসব অনুষ্ঠান দেখেছে সেটা তুমি এখানে লিখবা। বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি। তোমার বন্ধু যে উৎসবগুলো দেখেছে তোমাকে বলল, যেমন তোমার বন্ধু দেখলো যে জানো আমি না সিলেটের একটা আদি সম্প্রদায়ের বিয়ে দেখেছি। তুমি কিন্তু সেটা দেখোনি। আবার তুমি বললা যে হ্যাঁ, জানো আমি চাকমাদের বিয়ে দেখেছি। তোর বন্ধু দেখেন। এই ধরনের যদি কোনো কিছু হয়, অথবা এরকম হতে পারে যে তোমরা একেকজন একেক জায়গা থেকে এসেছো, এখন একই এলাকায় বসবাস করছো। যেমন কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছো, আবার কেউ সিলেট থেকে আসছো। কিন্তু এখন কেউ ব্রাহ্মণবাড়ি থেকে আসছো, আর কেউ বা সিলেট থেকে আসছো। এখন এখানে তুমি যে সমস্যাগুলো হচ্ছে, আমরা যদি বলি যে কোনো এরকম হয় যে কোনো বিয়ে অনুষ্ঠানে যেমন সিলেটে যদি কেউ বিয়ে ছিলেন না, চট্টগ্রামে যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় শ্বশুরবাড়িতে, তাহলে ১ম বছর শ্বশুরবাড়ি থেকে একটা গরু দিতে হয় কোরবানির জন্য বা একটা ছাগল দিতে হয়। আবার কোনো, কোনো এলাকা আছে যে মেয়ে বিয়ে হলে ১ম বছর আ ইফতারি দিতে হয়। তো এই যে প্রথাগুলো, এটাও একটা ধর্মীয় রীতিনীতির মধ্যে পড়ে। এরপরে হচ্ছে বিধিবিধান কথা জানাই। বিধিবিধানের কথা যেগুলো জানাই, আমাদের যে নিয়ম কানুনগুলো আছে। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমাদের উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো। আচ্ছা, আমরা অনেকগুলো অনুষ্ঠান দেখে থাকে না? যেমন হতে পারে আ বিয়ে। তো অনেক ইসলামিক যে বিয়েগুলো থাকে সেটা কিন্তু একদম ঘরোয়াভাবে হয়। আর আমরা যে আনুষ্ঠানিক যে বিয়েগুলো করি সেখানে কিন্তু ঘরোয়াভাবে হয় না। সেখানে বিশাল জাঁকজমক হয় এবং আমরা জানি যে ইসলামিক রীতিনীতিতে কিন্তু বিয়ের সময় আমাদের অনেক ধরনের কিছু করতে হয়। যেমন গান বাজনা এগুলো নিষিদ্ধ করা হয়। আবার কিন্তু যারা আনুষ্ঠানিক করে সেখানে কিন্তু গান বাজনা ছাড়া কোনো বিয়েই হয় না। আবার হতে পারে যেমন আমরা রমজান মাসে রোজা রাখি বা সিয়াম পালন করি। রমজান মাসে সিয়াম পালন করা কিন্তু আমাদের জন্য প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য কিন্তু খরচ। এরপর হচ্ছে সাওম, সালাত। তো এই যে এগুলো তুমি বিধিবিধান জানো যে আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সাওম পালন করতে হবে, সালাত আদায় করতে হবে। তারপরে হজে যেতে হবে যদি আমি হজে যাওয়ার জন্য আমার সেই নিছাব পরিমাণ সম্পত্তি থাকে এবং জাকাত
দিতে হবে যদি জাকাত দেওয়ার তোমার সম্পত্তি থাকে। এখন এইগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানের জন্য 4 বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। মনে করো তোমাদের বিদ্যালয়ে যেমন এটা হতে পারে যে বাৎসরিক মাহফিল। এখন সেই বাৎসরিক মাহফিলে একটা আমন্ত্রণ করা হবে। এখন সেখানে কি করবা? সময় এবং স্থান নির্বাচন করবা। তুমি এগুলোকে সময় এবং স্থান নির্বাচন, তুমি যে স্কুলে আছো সেই স্কুলের মাঠ। আমন্ত্রিত অতিথি নির্বাচন, তুমি কাকে আমন্ত্রিত করতে চাও? যেমন একজন গণ্যমান্য ওলামায়ে কেরাম আমন্ত্রণ করতে পারো। তারপর হচ্ছে এলাকার চেয়ারম্যান এবং তোমার প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব দিতে পারো এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে দায়িত্ব বন্টন। যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে, কে কাকে দাওয়াত দিবে, কে কোন কাজটা করবে, কে স্টেজ সাজাবে, কেউ অতিথিকে দাওয়াত দিবে, কে অতিথিকে আপ্যায়ন করবে, কে অতিথিকে নাস্তা করাবে এবং নিমন্ত্রণের চিঠি। এবং চিঠিটা কিভাবে হতে, এই চিঠি কিন্তু তোমাদের শিখতে হবে। নিমন্ত্রণ চিঠি তোমাদেরকে শিখতে হবে। এভাবে হবে। সুধী আসছে এত তারিখে, আসসালামু আলাইকুম, সুধী আসছে এত তারিখে, যে স্কুলে আছো আমি স্কুলে অনুষ্ঠিত স্কুলে সারাদিন ব্যাপী বা 2 দিন ব্যাপী বা 1 দিন ব্যাপী বাৎসরিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উক্ত মাহফিলে আপনারা সপরিবারে আমন্ত্রিত। এভাবে লিখতে হবে। অনুষ্ঠান সূচি কখন কি হবে? অনুষ্ঠান সূচি থাকবে যেমন দুপুর, যেহেতু ইসলামী অনুষ্ঠানগুলো বিকেল থেকে হয় অথবা সকাল থেকে হয়। তুমি সকাল দিলে সকাল 8টা থেকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা। তারপর জাতীয় সঙ্গীত হতে পারে, এরপর হতে পারে কোরআন তেলাওয়াত, তারপর হতে পারে স্থানীয় শিল্পীদের হামদ নাত। এরপরে আবার দ্বিতীয় অধিবেশন হতে পারে সভাপতির অনুমতিক্রমে দ্বিতীয় অধিবেশন শুরু করা। তারপর হতে পারে ইসলামী সঙ্গীত পরিবেশন করা। ইসলামী সঙ্গীত পরিবেশন করার পরে কোরআন, হাদিসে বাণী, প্রার্থনামূলক হামদ নাত পরবর্তী পাঠ করা। তো এই সবকিছুই তোমরা এখানে আলাদা করতে পারো। কেমন? তো যারা সপ্তম শ্রেণীর এখানে আছো, একটু আমাকে বলো যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? সপ্তম শ্রেণী যারা আছো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো। সপ্তম শ্রেণীর পরে আমি যাব ষষ্ঠ শ্রেণীতে। সপ্তম শ্রেণীর প্রশ্নটা খুব ছোট ছিল, তাই আমি সপ্তম শ্রেণীর প্রশ্নটা খুব তাড়াতাড়ি শেষ করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলো। হ্যাঁ, এখন ষষ্ঠ শ্রেণী দিব। মাহি একটু ওয়েট করুন, ষষ্ঠ শ্রেণীটা দিব। আমি তাহলে সপ্তম শ্রেণীর প্রশ্নটা আরো একবার একটু দেখাই। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, এখানে তোমাদের যে অনুষ্ঠানের কথা বলা হয়েছে একটু দেখো। এই অনুষ্ঠানগুলো কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে এই অনুষ্ঠানগুলো উল্লেখ করেছে এবং সেখানে উৎসবের কথা বলি। বিভিন্ন অনুষ্ঠানের যে উৎসব হয় তোমাদের সেই উৎসবের নামগুলো এখানে লিখতে হবে। কাজ 1 এ এগুলো লিখতে হবে। কাজ 2 হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করো। অভিজ্ঞতা বিনিময় করে এই ছকটা করবা সুন্দর করে, এপাশে একটা এবং এপাশে একটা, এপাশে তোমার নাম এগুলো লিখবা এবং সেগুলো কি দেখছো সেই নামগুলো এখানে লিখবা। ছকটা কিন্তু একটু বড় করে করবা, হ্যাঁ, কমপক্ষে 1 থেকে 1 পৃষ্ঠায় করবা। এই যে আমি যে অনুষ্ঠান দেখছি সুন্দর করে মার্জিন করবা। আর অবশ্যই কিন্তু এগুলো নিয়ে যাও, পেন্সিল, রাবার এগুলো সব নিয়ে যাওয়া। এরপর হচ্ছে আমার বন্ধু যেসব ইসলামী অনুষ্ঠানগুলো দেখেছে, বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলো সঙ্গে আমারও দেখা অনুষ্ঠানে ভিন্নতা খুঁজে পেয়েছি কিনা, এই সবকিছু এটা এখানে লিখবা। এরপর হচ্ছে কিছু বিধিবিধান লিখতে হবে ইসলামের। বিধিবিধান, নামাজ পড়া, রোজা রাখা, তোমরা যেটা পড়ছো ইবাদত অধ্যায়, ওখান থেকে যদি দেখো তাহলে হয়ে যাবে। তোমার যে ইবাদত অধ্যায়টা আছে। তারপর হচ্ছে পরিকল্পনা তৈরি করা এবং পরিকল্পনা তৈরি করে এই কাজগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে থাকো তাহলে আমাকে একটু জানাও। আর যদি না বুঝে থাকো কোথায় কোন সমস্যা আছে সেটা একটু জানাও। গাইড নেওয়ার দরকার নেই। তুমি গাইড কেন নেবা? গাইড তো সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার যদি জানে তুমি গাইড নিচ্ছ তাহলে স্কুলকেও ধরবে, তোমাকেও ধরবে। গাইড ক্রয় করা, গাইড বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। আচ্ছা, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এবার যাব ষষ্ঠ শ্রেণী। আমি অনেকটা দেরি করে ফেলছি। ষষ্ঠ শ্রেণী যারা আছে ওরা কিন্তু অনেক ছোট, তারপর ওদের দেরি করে ফেলছি। এর পরবর্তীতে যখন সেশন হবে তখন ষষ্ঠ শ্রেণীটা আগে হবে।
মোটু এসকে ম্যাম, আপনি এক উত্তরটা দেন। কোন উত্তরটা বাবা বলো? হ্যাঁ, ষষ্ঠ শ্রেণীর বাংলা। দেখো ষষ্ঠ শ্রেণী। আচ্ছা, এখানে দেখি কেউ কিছু লিখছি কিনা। প্লিজ পরীক্ষার ইয়েটা দেন। আমি এটা ক্লাস 6-এর। এখন যেটা হচ্ছে, এটা কিন্তু ষষ্ঠ শ্রেণীর বাংলা। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু করো। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা। একটু জানাও যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সপ্তম শ্রেণীর কোনটা বলছো আমি তো বুঝতে পারিনি। সপ্তম শ্রেণী একটু আগে দিলাম। ও আচ্ছা, বইয়ের পেজ নাম্বারটা সপ্তম শ্রেণীর বইয়ের পেজ ইবাদত অধ্যায় থেকে দেখবা। সপ্তম শ্রেণীর যে ইবাদত অধ্যায় আছে সেখান থেকে দেখবা, কেমন? আচ্ছা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বাংলা ষষ্ঠ শ্রেণী। এখানে তোমাদেরকে বলা হয়েছে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সহযোগিতা নেওয়া যাবে। কেমন? একটু খেয়াল করো তোমাদের জন্য কত সুযোগ করে দিয়েছে ষষ্ঠ শ্রেণীর জন্য। নির্দেশনা যদি সমস্যা হয় শিক্ষক ও সহপাঠীর সাথে আলাপ যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাথে সাহায্য নেওয়া যাবে। মনে করো তোমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক ঝমকালো অনুষ্ঠানে আয়োজন করা হবে। অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা, আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। হ্যাঁ, প্রথম থেকে শুরু করছি ষষ্ঠ শ্রেণী। তো দেখো, তো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান ধরনের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠানে আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। এখানে যেটা বলা হয়েছে, তোমাদের বিদ্যালয়ে যে প্রতিষ্ঠা বার্ষিকী আছে, তোমাদের তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলটা কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান করা হবে। যে অনুষ্ঠানের দুইটি ধাপ থাকবে, একটি হচ্ছে আলোচনা সভা, আর একটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় যারা থাকবে সেখানে হচ্ছে প্রতিষ্ঠাতা এবং সাফল্য, যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করছেন, বিদ্যালয়ের সাফল্য, বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আর আরেক অংশ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে নাচ, নৃত্য হতে পারে, গান হতে পারে, তারপরে মিলাদ মাহফিল হতে পারে। এগুলো উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা করো। এটা প্রথম হচ্ছে জোড়ায় কাজ। এখানে যেটা প্রথম আছে সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী। তোমাদের যে প্রথম কাজ, এটা হচ্ছে একটা জোড়ায় কাজ, দলীয় কাজ। কেমন? প্রথমে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লিখো, এরপর জোড়ায় বা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি পেলে তা খাতায় লিখো। সবশেষে দুটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। কালকে বই নিয়ে যেতে হবে। নবমেরটা দেন, নবমেরটা অলরেডি দিয়ে দিচ্ছি। তুমি যদি চাও এই ভিডিওর প্রথম 23 মিনিট থেকে 55 মিনিটের নবমের ভিডিও আছে। কেমন? প্রথমে নিজে একটা তালিকা তৈরি করে খাতায় লিখো, এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লিখো। সবশেষে দুইটি ব্যক্তি তালিকা। আচ্ছা, এখানে তুমি কি করবে, তোমার স্কুলে যাকে তুমি অনুষ্ঠান আয়োজন করতে চাও, তোমার স্কুলের সভাপতি থাকবে, তারপরে যারা থাকে আর চেয়ারম্যান, প্রধান শিক্ষক, তাদের একটা তালিকা তৈরি করো। তুমি লিখতে পারো যে তুমি স্কুল অনুষ্ঠানে কাকে নিতে পারো, যিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটি, বিদ্যালয়ের চেয়ারম্যান, প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য। এদের একটা তালিকা তৈরি করবা। তালিকাটা তৈরি করে
একজন ব্যক্তির নাম বাছাই করো। তুমি একজনকে বাছাই করো যাকে তুমি এখান থেকে পছন্দ করো। তুমি পছন্দ করতে পারো কোন বিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি, অথবা তিনি যদি বেঁচে না থাকেন তার যে ব্যক্তি বলবো। এটা বাস্তবে নয়, খাতা কলমে লিখবা, আর কিছু না। এখন তুমি ওই ব্যক্তির সাথে, তুমি যে প্রতিষ্ঠা করেছেন তার সাথে একটি কথোপকথন তৈরি করবা। তখন তার কাছে যখন তুমি যাবা, বলবা আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কেমন আছেন? কাকা আপনি কেমন আছেন? আপনার শরীর? উনি বলবেন আমি ভালো আছি। তুমি কে? তোমাকে চিনলাম না। বলবেন যে আমি এই স্কুল থেকে এসেছি, সপ্তম শ্রেণীতে পড়ি। আমরা স্কুলে একটি অনুষ্ঠান করতে চাচ্ছি, তো আপনাকে সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য এসেছি। আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করুন। এভাবে কথা বলবা। এবং এখানে যেটা বলা হয়েছে, কথোপকথনে সর্বনাম পদ অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা রাখতে হবে। অর্থাৎ সর্বনাম পদ, আপনি, এটা হচ্ছে সর্বনাম পদ। এখানে হচ্ছে নামী সর্বনাম, মানে সর্বনাম। তারপর হচ্ছে আপনাকে, মানে সর্বনাম। এবার কথোপকথনে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, আবেগবাচ্য ব্যবহার করতে হবে। যেমন তুমি কথা বললো, কথা বলার শেষে আপনি কেমন আছেন, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক দিতে হবে। আমার শরীরটা ভালো নেই, বা আর এই তো আছি। এভাবে যখন কথা বলবে তখন আবেগসূচক বাক্য ব্যবহার হবে। কথোপকথন লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে, কিভাবে মর্যাদা বজায় রেখে যেতে পারে, সে সম্পর্কে কিছু লিখবা। তুমি কিভাবে আলোচনা করছো সেটা তুমি এখানে লিখবা। তোমার পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও, সেটি লেখা হতে পারে। এখন তুমি তোমার পরিবেশ অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও। হ্যাঁ, এটা একক কাজ। এবং 100 শব্দের মধ্যে লেখা হতে পারে। একটি তুমি কি করতে চাও, তোমার লেখা অনুচ্ছেদের জন্য আমাদের 5 শ্রেণীর শব্দ ব্যবহার থাকে। আচ্ছা, তুমি কি ধরনের, তোমার বিদ্যালয় সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে পারো, এবং তার মধ্যে যেন 5টা, আমাদের যে 5 ধরনের বাক্য থাকে না, বিবৃতিমূলক বাক্য, তারপরে হচ্ছে প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, এই বাক্যগুলো যেন থাকে। এবং 5 ধরনের যৌথ চিহ্ন ব্যবহার থাকে, দাড়ি, কমা, ফুল স্টপ, এগুলো যেন পাশে থাকে। এবং একটি ছক খাতা আঁকতে হবে এবং পাশে শব্দ দিয়ে লিখতে হবে কোন শ্রেণীর শব্দ। একটা ডান কলামে লিখবে শব্দ, যেমন আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বিবৃতিবোধক। তারপর হচ্ছে তারপর লিখতে পারো কি, প্রশ্নবোধক বাক্য, ভালো। এভাবে 5টা শব্দ লিখতে পারো। যত চিহ্ন সহ বাক্য ব্যবহারের কারণ, এখানে লিখতে পারো আমি ভালো আছি, এখানে ফুল স্টপ দিলাম এবং সেখানে বললাম যে বাক্য শেষ হয়ে গেছে। তারপর লিখতে পারো তুমি কেমন আছো, এখানে একটু প্রশ্নবোধক চিহ্ন দিলাম, এবং যদি তোমাকে বলা হয় কেন দিলাম, এখানে প্রশ্ন হয়েছে। মাশাআল্লাহ, পাখিটি অনেক সুন্দর, এখানে এই চিহ্ন দিলাম এবং এখানে লিখলাম যে এখানে অবাক বা বিস্মিত হয়েছে, আমার দয়া করো, এখানে এখানে অনুভব করে। এভাবে তোমরা লিখতে পারো। তোমার এখন তুমি এই যে এখানে গল্পটা লিখলে, এই যে এখানে লিখছিল অনুচ্ছেদ, এখান থেকে, এই অনুচ্ছেদ থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে বিপরীত শব্দ লিখতে হবে। এখানে বিপরীত শব্দ লিখতে হবে। যেমন লিখতে পারো আজ আমার মন ভালো নেই, লিখতে পারো আজ আমার মন খারাপ নেই। ভালো নেই মানে খারাপ নেই। এরপর তোমার লেখা অনুযায়ী যে কোনো শব্দের প্রতিশব্দ লিখতে পারো। যেমন সকালে উঠি আমি, যেটা মনে মনে বলি, এখানে হতে পারে ভোরবেলা উঠে আমি মনে মনে ভাবি। এবার একটি সাইনবোর্ড বা পোস্টার তৈরি করতে হবে। এটা হচ্ছে দলীয় কাজ, এবং এই দলীয় কাজটি 5 জনের দলে করতে হবে। এটা একটি দলীয় কাজ। আচ্ছা, আমাকে একটু জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। শুধু বৃষ্টি পড়ছে না, প্রচুর বৃষ্টি পড়ছে। কামরুন্নাহার বেগম, তোমার নাম সোহা। আচ্ছা ঠিক আছে সোহা, তুমি কেমন আছো? আচ্ছা, আমাকে একটু জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তো কথা শোনা যাচ্ছে না। তাহলে আমি এখানে প্রশ্ন শেষ করব। হ্যাঁ, একদম কিছুই বোঝা যাচ্ছে না।
তো অনাকাঙ্ক্ষিতভাবে আগেই শেষ করতে হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সব ষষ্ঠ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত, এটা হচ্ছে এনসিইআরটি এবং মাউথি থেকে দেওয়া প্রদত্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো। প্রদত্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছিল এখানে, এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি চাচ্ছিলাম আরও একটু, হ্যাঁ 9-এরটা হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তোমরা এই প্রশ্নটা একটু দেখে নিও। এই প্রশ্নটা আরেকবার আমি দেখে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর জন্য, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও এবং এ অনুযায়ী তোমরা একটু কাজ করে নিও, কেমন? আর অনেক বৃষ্টি হচ্ছে। আবার একটু দেখাই দিতেছি।